আপামর জনসাধারণের সমর্থন না থাকলে তো ধরেন এই ধরনের বিপ্লব সফল হতে পারে না। দেশ থেকে পালানোর এক সপ্তাহ পর এই প্রথমবার নীরবতা ভেঙে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি বার্তা দিয়েছেন, যেখানে দ্য প্রিন্টের খবর, ভারতীয় গণমাধ্যম, তার পরিণতির জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি শক্তিকেই বা বিদেশি যেসব শক্তি রয়েছে তাদেরকে দায়ী করছেন। আসলে তার যে এই দায় চাপানো, এর আসলে ভিত্তিটা কতটুকু, বা তিনি এই দায় চাপাচ্ছেন কেন? তার কি নিজের কোনো দায় নেই? না, সেটা তো ধরেন এখন এটা তো ওনার নিজস্ব বক্তব্য, যে বক্তব্যটা তো আমরা ভারতীয় যে মিডিয়ায় এটা প্রচারিত হয়েছে বলা হচ্ছে, আসলে আদৌ কি এটা তার বক্তব্য কিনা, এটা তো উনি তো ফিজিক্যালি তো আসেন নাই, তার চেহারাও তো দেখা যায় নাই, এটা তো অডিও ভয়েস এসেছে। অডিও এটা তো করা যায়, মানে অন্যভাবে তো এইভাবে অডিও ভয়েস মানে কাট অ্যান্ড করে পেস্ট করে তো অডিও ভয়েস বানানো যায়। তো ওনার আগে যে সকল বক্তৃতা ছিল বা বক্তব্য ছিল ওগুলো দিয়ে বানানো যায় না, দায় তো ওনার নিশ্চয়ই আছে। এখানে তো ধরেন যখন যে এই বিপ্লবটা সংগঠিত হলো, তার পূর্ববর্তী যে গত 14 বা 15 বছর, এখানে তো ধরেন আমাদের সংবিধান কি বলে? সংবিধান তো গণতন্ত্রের কথা বলে, সংবিধান মানবাধিকারের কথা বলে, সংবিধান আইনের শাসনের কথা বলে। তো এই তিনটা জিনিস তো বাংলাদেশে তো বিগত 15 বছর ধরে অনুপস্থিত। এখন ধরেন এই যে 2008-এর যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনটা তো হলো যে ওই 2008-এ যেই সরকারটা ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকারটাকে কিন্তু সংসদ কর্তৃক বৈধতা দেওয়া হয়নি। তাহলে ওই সরকারটা যদি সংসদ কর্তৃক বৈধতা দেওয়া না হয়ে থাকে, তাহলে ওই সরকার যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচনেরও বৈধতা নাই। তো ওনারা কী করলেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন, তখন এয়ারপোর্টে উনি বলেছিলেন যে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটা আমাদের আন্দোলনের ফসল এবং তাদের সব কার্যক্রমকে আমরা বৈধতা দান করব। কিন্তু উনি কিন্তু বৈধতা দান করেন নাই। এটাকে তো মানে এই ধরনের কোনো যদি এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যদি আসে, এটাকে বৈধতা কে দেয়? পার্লামেন্ট বৈধতা দিতে পারে, সংসদ বৈধতা দিতে পারে। উনি বৈধতা না দিয়ে উনি কী করলেন? এটা যখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলার আপিল শুনানির সময় সেখানে জাস্ট একটা অবজারভেশন দিয়ে বলেছে যে ওই সরকারের এই যে কার্যকলাপ যেটা, এটা কার্যকলাপটা বৈধ। তো এটা তো ধরেন এটা তো এই যে আমি বলবো যে অপ্রাসঙ্গিক বিচার্য বিষয়ে বহির্ভূত অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এটা করা হয়েছে। তো এখন এর পরে দেখেন আপনি যে এই যে 2000, এটা হচ্ছিল 2008-এর নির্বাচনগুলো, 30শে ডিসেম্বর এই নির্বাচনটা হয়েছিল। এরপরে 2014-তে যে নির্বাচন হলো, ওই নির্বাচনেও আমরা দেখলাম যে মানে এই সংসদ গঠন বিষয়ক যে আমাদের যে সংবিধানের যে বিধান আছে, আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তো যেই সংসদটা গঠিত হলো, দেখা গেল যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাহলে এটা হলো যে আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 যেটা, ওইটার যে এই যে ওইটার স্পিডটা ফলোড হয় না ওই ইলেকশনে। এরপরে 2018-এর নির্বাচন আপনি দেখেছেন যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। এখন ভোট গ্রহণের ব্যাপারে যে আইন, ওটাকে বলা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। সংবিধান এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার অনুযায়ী একটা দেশের যে জাতীয় সংসদ নির্বাচন পরিচালিত হয়। তো দিনের ভোট যদি রাতে হয়ে যায় এবং ভোট গ্রহণের আগের দিন যদি হয়ে যায়, তাহলে ওই ভোটের মূল্য কী? আর এরপরে আপনি তো সর্বশেষ যে 2024-এর নির্বাচন দেখলেন, এটা তো হয়েছিল আমি এবং ডামি। এটাই জানেন, উনি ঠিক করে দিয়েছেন যে ওনার দলের প্রার্থী কী হবেন এবং ডামির প্রার্থী কী হবেন। তো এইভাবে তো একটা দেশ তো চলতে পারে না, যে গণতন্ত্রহীনতা, তারপরে হচ্ছিল মানবাধিকার নাই, আইনের শাসন নাই, এবং এই সম্মিলিত এই সকল কারণেই কিন্তু যে জন অসন্তোষ মানে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। এবং এর প্রতি কিন্তু দেখা গিয়েছে যে দেশের আপামর জনসাধারণের কিন্তু সমর্থন ছিল। আপামর জনসাধারণের সমর্থন না থাকলে তো ধরেন এই ধরনের বিপ্লব সফল হতে পারে না। এবং বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে এত কম সময়ে বা পৃথিবীর কোথায় বোধহয় এত কম সময়ে এত অধিক সংখ্যক লোক আত্মাহুতি দেয় নাই।